র্যাবের বিশেষ অভিযানে ভোরের সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি সীমান্ত এলাকা হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে র্যাব। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখানো হচ্ছে লাঠি চার্জ করা হচ্ছে, সরাসরি দেখানোর চেষ্টা। দর্শক, বর্তমানে আপনারা যে শিরোনামগুলো দেখেছেন সেই শিরোনামগুলোর উদ্দেশ্য হিসাব করে যে বলা যাচ্ছে যে বর্তমানে সার্জিস আলম পদত্যাগ করার পরে উনি দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন, সেখানে গণধোলাই খেয়েছেন। সমন্বয়কদের দুই ভাগে বিভক্ত হওয়া যে দলটি আছে সেই দলের একটি গ্রুপ কেন তারা একে গণধোলাই দিয়েছেন এমন প্রশ্ন উঠে আসে। এদিকে গণধোলাই খাওয়ার পরে পুলিশ এবং র্যাব দুজন মিলে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। কিন্তু মূলত আসলে কেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ভাগ হয়ে গেল? সার্জিস আলম এখানে বিশেষভাবে যে কারণগুলো হচ্ছে, সে যখন জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন, পদত্যাগ করার পরে তার ক্ষমতা যখন ওখান থেকে হারিয়ে গেছেন তখনই তারপরে আক্রোশ সৃষ্টি করে সে কিন্তু দেশের বাইরে পালিয়ে যেতে চেয়েছিলেন এমন পরিস্থিতি। বৈষম্য বিরোধীর অফিসটা নিয়ে একটা টর্চার সেল করা হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিসের মতো। আগে দেখতাম আওয়ামী লীগের ছাত্রলীগরা মানুষকে ধরে নিয়ে যায় তাদের অফিসে নিয়ে টর্চার সেলের মধ্যে ঢুকে মারতো। এরকম অনেক ঘটনা আছে। কেরানীগঞ্জে আপনারা দেখছেন না, খুন করে ফেলছে, মার্ডার করে ফেলছে। কালকে তো তাকে মারার উদ্দেশ্যেই মারা হয়েছে, 22টা সিলাই পড়ছে। তাহলে এই বৈষম্যবিধির রিফাত, রশিদ সহ যারা এখানে উপস্থিত ছিল, তারা এই হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ড ঘটানোর জন্য যে বেধড়কভাবে মারছে তার বিচার আমরা দাবি করছি। এইখানে আমরা কোনো প্রধান উপদেষ্টার কাছে বিচার চাব না, আমরা সরাসরি থানায় যাব, অভিযুক্তরা যাবে, তারা তাদের অভিযোগ দিবে, তারা মামলা নেবে। যদি প্রশাসন মামলা না নেয় তাহলে আমরা সেটাকে দুর্বার আন্দোলনের রূপ দেব। কারণ এই জুলাই অভ্যুত্থানে আমি নিজে জেল খাটছি, আমাকে কি ট্যাগিং দেবে? রিফাত রশিদ 2 দিন হয়েছে যারা এরা আন্দোলন করতেছে, আমরা 18 সাল থেকে আন্দোলন করতেছি। এই আন্দোলন আমাকে জেলে নিয়ে গেছে, আমরা জেল খাটছি, গুলি খাইছি, এখনো বুকের মধ্যে 4টা গুলি রয়েছে। 28 অক্টোবরে আমরা আন্দোলন করা, এখন আমাদেরকে যদি ট্যাগিং দেয় যে ভাই আপনি কি, রিফাত রশিদেরা 17 তারিখের পরে সব হাওয়ায় গেছে, আসিফ শুধুমাত্র পলায় ছিল, আর অনেকেই বলতে পারে যে আপনারা বলেন সার্জিস, তারপরে হাসনাত, এরা সবাই পলায় গেছিল। আপনারা মিডিয়ারা সবাই জানেন, কারো কোনো খোঁজ খবর নাই। আন্দোলন চালাইছি আমরা রাজনৈতিক ব্যক্তিরাই, আমরা আন্দোলনকে যাত্রাবাড়ি চালাইছি। এই হাসিব মল্লিক, এই পীর্থু, এরাই নেতৃত্ব দিচ্ছে ওই যাত্রাবাড়িতে। সবচেয়ে বড় আন্দোলন যেখানে হয়েছে, তাদেরকে কিভাবে মারে এই জুলাই গণঅভ্যুত্থানের স্পিড ধারণ করে, কোন ধরনের লেগেসি তারা বহন করে? আমার এখানটা প্রশ্ন। আমরা তাদেরকে ছাড় দিচ্ছি, এর মানে এটা না তারা যা ইচ্ছা তাই করবে, যার সাথে মনে যায় তার সাথে করবে। আজকে আমাকে তারা হুমকি দিয়েছে যে আপনাদের সংগঠনের অমুকে যাচ্ছে কেন? আরে ভাই, এখানে আমি সংগঠনের পক্ষ থেকে আসিনি, আপনারা সংগঠনকে ট্যাগিং দিয়ে শিখছেন। আওয়ামী লীগের ওই একই লেগেসি আপনারা বহন করতেছেন যে অমুক দলের থেকে কেন আসছে। আপনার উচিত ছিল সবাইকে নিয়ে বসা, গোল টেবিলে বসা, ছাত্র অধিকার পরিষদ করা। এবং আমি যেই সময় ছাত্র অধিকার পরিষদ শুরু করি, একই সময়ে এই আসিফ, নাহিদ, আক্তার, সার্জিস ছিল না, আপনার রিফাত রশিদ, যতজনই আছে সবাই বৈষম্যবিধির এখন যত টপ লেভেলের যারাই দায়িত্ব পালন করছে সবাই একটা সময় ছাত্র অধিকার পরিষদ করা, আসাদ বিন রনি সহ সবাই। তাহলে কেন ছাত্র অধিকার পরিষদ পরিচয় পাওয়ার পরে এখানে গেছে তো কেউ ছাত্র অধিকার পরিষদের পরিচয় যায় নাই? যারা গেছে তারা সবাই একটা এলাকায় গতদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা গেছে। এবং আমি এখানে আসছি, যারা দেখতেছেন এরা সবাই যাত্রাবাড়ি অঞ্চলের, ডেমরা অঞ্চলের। আমার বাসা যাত্রাবাড়ি শনিয়াকড়াতে। আমি যখন জানতে পারছি পীর্থুর উপর হামলা হয়েছে, পীর্থু আমার সেই 18 সাল থেকে ওকে চিনি। এই জুলাই গণঅভ্যুত্থানে যে স্পিড, আমরা যে স্পিডটা নিয়ে আন্দোলন করছি, সেই স্পিডটা ধারণ করে যারা এটাকে ব্যাহত করার চেষ্টা করে, যারা এটা সুযোগ নিতে চায়, তাদেরকে অবশ্যই আমরা প্রতিহত করব। সেই জায়গায় পীর্থু এরা যখন বলে যে এরা আওয়ামী লীগের একসময় দোসর ছিল, আওয়ামী লীগের সাথে
সারা দেশবাসী দেখতেছে, সারা দেশবাসী আমরা কি অপরাধী ভাই, আমরা কোন অপরাধে অপরাধী, আপনারা কি আমাদেরকে বলবেন? আপনাদের সামনে রাষ্ট্র আছে, আপনারা আমাদের ধাক্কা দিচ্ছেন। আমরা কতদিন কাছে আছি অনেকে আপনারা হয়তো জানেন না, অনেকে আছে ধাক্কা দিতে পড়ে যাবেন, অনেকেই আছে অনেক প্রবাসী ঋণের বোঝায় জর্জরিত হয়ে অনেকদিন দেখে আছে ভাই, আমাদের খাওয়ার মতো অবস্থা নাই ভাই, পরিবারগুলো দেখে আছে ভাই, আপনাদের অনুরোধ ভাই। মঙ্গলবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটরের কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহতদের অনেকেই ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের দাবি, যাত্রাবাড়ীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিচার চাইতে গেলে আবারও হামলার শিকার হয় তারা। আমরা সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা হয়েছে, তার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, তাই আমরা সবাই আবার একত্রিত হয়ে যাব। যেখানে অন্যায়, যেখানে দুর্নীতি, সেখানেই সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ জনগণ সবাই একত্রিত হয়ে আবার এই অন্যায়ের মোকাবেলা করতে প্রস্তুত। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আসে একটি দল। তবে কার্যালয় বন্ধ পেয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায় তারা। তবে সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় কিছুক্ষণের মধ্যে সড়কটি ছেড়ে দেয় শিক্ষার্থীরা। পরে বিচার না পেলে মামলা করার হুঁশিয়ারি দেন তারা। আজকে আমরা এতক্ষণ অবস্থান কর্মসূচি করে আমরা যতটুকু জানতে পারলাম তারা আমাদের রেসপন্স করতেছে না, দ্যাটস মিন আমরা আজকে থানায় যাব মামলা করতে। আহত শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেই চলছে বৈষম্য। কেউ কেউ ছাত্রলীগের রূপ ধারণ করছে বলেও দাবি করেন তারা। যেন ছাত্ররা আবারও ছাত্রলীগের মতো কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে জিম্মি হয়ে না পড়ে। অথচ জুলাইয়ে যে প্ল্যাটফর্ম। এদিকে সরকারিভাবে ডক্টর ইউনূস বর্তমান দেশের সরকার হওয়াকালীন সরকার থেকে কি সারজিস আলমকে কোনো সাপোর্ট দেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে সারজিস আলম জুলাই ফাউন্ডেশনের এখন আর পদে নেই, সেহেতু তাকে আর কোনো ক্রমেই এই সহযোগিতা করা যাবে না এমন প্রশ্ন উঠে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমন্বয়করা দুই ভাগে বিভক্ত হয়ে তাদেরই লোকজন তাদেরকে মারপিট করেছেন এবং তাকে দেশের বাইরে থেকে যেতে দেওয়া থেকে বাধ্য করেছেন, আটকাতে এতটাই গণধোলাই দিয়েছেন যে উনি বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, যে অবস্থা আপনারা দেখলে ভয়াবহ দৃষ্টিকোণ করতে হবে। কিন্তু উনি দুইটা দিক দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এক এয়ারপোর্ট, দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে এক বর্ডার দিয়ে যাওয়ার, কোনো দিকে যেতে পারেন নাই। বর্তমানে এই কন্ডিশনে এখন সারজিস আলম কোথায়, কী অবস্থায়, পরবর্তী ভিডিওতে আপনারা জান। আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, গতকালকে বুধবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 5 প্রবাসী নাগরিককে হেনস্থা করেন আনসার বাহিনী এবং সেখানে নিরাপত্তারত যারা থাকেন তারাই। একটা জিনিস চিন্তা করেন, যারা নিরাপত্তা দেবে প্রবাসীদেরকে তারাই যদি প্রবাসীদের গায়ে হাত তোলে, কত বড় সাহস, কত বড় দুঃসাহস যে প্রবাসীদের গায়ে হাত তুলে মেরে রক্তাক্ত করে। এই বিষয়টি নিয়ে কথা বলবো, আগে নিউজটা দেখি তারপরে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো। চলুন ভিডিওটি আগে বিস্তারিতভাবে আমরা দেখে আসি এবং এরপরে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং সকল প্রবাসী ভাই ও বোনেরা এই জন্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওখানে যদি এই ঘটনা দেখে যদি সকল প্রবাসী ভাই ও বোনেরা যদি খেপে গিয়ে উল্টা যদি আনসারদেরই পিটাত, বিষয়টা অন্যরকম হতে পারত। আমার প্রিয় প্রবাসী ভাইরা তো এতটা উচ্ছৃঙ্খল না, এতটা বেয়াদব না, এটা করেনি তো। তবে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই আদায় করে নিতে হবে এবং এই জন্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগে ভিডিওটা দেখে আসি, চলুন। আমার ব্যাগটা উনি নিষেধ করতেছি।
ভালো করে আপনারা কেন ধাক্কা দিলেন? আচ্ছা আমি সিভিল লোক। আচ্ছা শুনেন ভাইয়া, আমি ধাক্কা দিচ্ছি ভাইয়া, আপনি ধরছেন ভাইয়া, সিসিটিভি আছে। আপনি ওনারে ধরছেন না? আমি ওনাকে ধরি নাই। ধরেন নাই? বলছি আঙ্কেল সিসিটিভি আছে, আপনার দাঁড়ান, আপনার দাঁড়ান। আমার দাঁড়ান। আপনারা 5 জন 6 জন মিলে মারছেন ওরে। আপনারা 5 জন 6 জন মিলে মারছেন। পল্লবের পাসপোর্ট কই নাই তো দে এই পল্লবের পাসপোর্টের ব্যাগ কই? আমি একটা ছোট বই পাইছি, এটা পুকুরাতে দিয়েছি। না ওই সঙ্গে সাইড কেন সাইডে বের করবে? সাইডে বের করবে না, সাইডে বের করবে না। স্যার এখানে একটা পাসপোর্টের ব্যাগ ছিল আমার কাছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত এক নরওয়ে নাগরিককে পিটিয়ে রক্তাক্ত করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্সের সদস্যরা। বুধবার রাত 9:15টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ চেপে যাওয়ার চেষ্টা করলেও মারপিটের শিকার যাত্রী রক্ত মাখা শরীর এবং কিছু কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখার পর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি সহ সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে মারধরের শিকার ব্যক্তির নাম সাইদুদ্দিন, তার বাড়ি ফেনী সোনাগাজীতে। রাত 9:15টার দিকে তিনি বিমানবন্দরের 2 নম্বর ক্যানোপি দিয়ে বেরিয়ে আসেন। এর সংলগ্ন ডান পাশে দাঁড়ানো অবস্থায় একজন এফসেক সদস্যের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। ওই যাত্রী উত্তেজিত হয়ে এফসেক সদস্যকে ধাক্কা দেন। এরপর অন্যান্য এফসেক এবং আনসার সদস্যরা সাইদকে জোর করে ভেতরে নিয়ে বেদম মারপিট করে। এতে সাইদের মাথা, চোখ, মুখ ফেটে রক্তাক্ত হয়ে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের এক নাগরিককে মারধর করেছে বিমান বাহিনীর কিউআরএফ সদস্যরা। এক পর্যায়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ দায় দেখছে যাত্রীর। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার রাতে ঢাকায় আসেন বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদুদ্দিন। বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার সময় তুচ্ছ ঘটনার জেরে বিমান বাহিনীর কিউআরএফ সদস্যদের হাতে মারধরের শিকার হন তিনি। এক পর্যায়ে রক্তাক্ত করা হয় তাকে। আপনারা কেন ধাক্কা দিলেন? আচ্ছা আমি সিভিল লোক। আচ্ছা শুনেন ভাইয়া, আমি ধাক্কা দিচ্ছি ভাইয়া, আপনি ধরছেন ভাইয়া। প্রত্যক্ষদর্শীরা জানান বিমানবন্দরের কার্যক্রম শেষে ক্যানোপি 2 গেট দিয়ে বের হয়ে যাওয়ার সময় অন্য যাত্রীদের প্রতিবন্ধকতা তৈরি করেন সাইদ। এ সময় নিরাপত্তা কর্মীদের সাথে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নিরাপত্তা কর্মীরা। পরে ওই যাত্রীকে বেধড়ক মারধর করেন কিউআরএফ সদস্যরা। এই ঘটনায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম দায় দেখছেন যাত্রীর। প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল গেটে, সেখান থেকে বলার পরে তারপরে এসে গালাগালি করে গায়ে হাত তুলেছে, তারপর দুজনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। আমরা অলরেডি এটা আন্ডার ম্যাজিস্ট্রেট আছে। তবে যাত্রীরা বলছেন 5 আগস্টের পর বিমানবন্দরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন হলেও এ ধরনের ঘটনায় প্রশ্নবিদ্ধ হয় বিমানবন্দরের ভাবমূর্তি। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মারামারিতে 7 শিক্ষার্থী আহত হয়েছেন। 21 জানুয়ারি বিকেলে রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘটে এই ঘটনা। আপনারা দেখছেন যে বাংলা মোটর কার্যালয়ে কিন্তু একজন শিক্ষার্থী, যে কিছুক্ষণ আগে আমরা যাকে সুস্থ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দেখেছিলাম, তাকে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তাদের কিন্তু দুজন শিক্ষার্থী, একজন ছাত্রী এবং একজন শিক্ষার্থী, তারা কিন্তু আহত অবস্থা, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের দিকে। আমাদের 21 জন আহত হয়েছে, তার ভিতরে 9 জন গুরুতর, 9 জন বেশি আহত হয়েছে। মেয়ে ছিল, মেয়েদেরকে কি করে ছেলেরা হাত দেয়? এখানে ভিতরে কোনো মেয়ে ছিল না, মেয়েদেরকে কি করে হাত দেয়? আমি এই জবাব চাই প্রশাসনের কাছে। 53 বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম অরাজকতা কখন দেখিনি। থাকুন আর তিনি উপদেষ্টার পদেই থাকুন, আর তিনি সরকারি যে পদেই থাকুন, কেউ মনে কারো কথা শুনছে না এবং একটা চরম বিশৃঙ্খলাদের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এবং এইটা আমার এই এত বছরের জীবনে বাংলাদেশে, বিশেষ করে এই 53 বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম অরাজকতা কখন দেখিনি। রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 21 জন আহত হয়েছেন এবং
3 জনের অবস্থা গুরুতর। আহতদের পক্ষে এই তথ্য জানান শিক্ষার্থী তানজিম মোহাম্মদ সৌরভ। সদস্য থাকা অবস্থায় তারা আমাদের হামলা করে, আমাদের বোনদেরকে অ্যাটাক করে। তারা ওখানে কোনো নারী ছিল না, তারা মেয়েদেরকে আলাদা রুমে নিয়ে তারা মারধর করে। আমরা এটা সুস্থ তদন্ত চাই। আপনাদের সাংবাদিক। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 পক্ষের সংঘর্ষে 21 জন আহতের